আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইটি কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই, আশা করি তোমরা সকলেই অবগত আছো। দেখো, আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি প্রত্যেকটি প্রশ্নের উপরে পেয়ে যাচ্ছ কিউআর কোড। যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। তার মানে দেখো, বাংলাদেশে এই সর্বপ্রথম একটি বই আসলো যে বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি। তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের হটলাইন নাম্বার থেকে তুমি সরাসরি বইটি অনলাইনের মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারো। চলো, আজকে মূলত আমরা একটি সৃজনশীল সলভ করার চেষ্টা করব। ওকে, তো দেখো, আজকে মূলত আমরা একটা সৃজনশীল দেখব। দেখো, 27 নম্বর প্রশ্ন, অর্থাৎ দিনাজপুর বোর্ড 2023। আমরা দিনাজপুর বোর্ড 2023 এই প্রশ্নটা সলভ করব আজকে মূলত। তো প্রশ্নটা আগে আমরা ভালোভাবে বুঝবো, এরপরে আসলে অ্যান্সার করার চেষ্টা করব। দেখো, প্রশ্নে কি বলা আছে, O2 গ্যাস বিক্রিয়া করছে N2 গ্যাসের সঙ্গে, বিক্রিয়া করে কি হয়েছে বলতো 2x। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে 2NO, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এবং এখানে আমাদের বলা আছে কি বলতো, ডেলিজ হচ্ছে প্লাস 180 কিলোজুল। ডেলিজ কত বলতো, প্লাস 8, মানে 180 কিলোজুল। তার মানে ডেলিজের মান পজিটিভ থেকে আমরা বুঝতেই পারতেছি বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া হবে বলতো, তাপহারী বিক্রিয়া হবে। কি বিক্রিয়া হবে বলতো, তাপহারী বিক্রিয়া। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো, এখন আমরা ক নম্বর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। ক নম্বর প্রশ্নে বলা আছে কি বলতো, আয়নিক বন্ধন কাকে বলে। তো আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে সকল বন্ধনে একটি ধাতু এবং একটি অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে মূলত একজন আরেকজনের সঙ্গে যে বন্ধন গঠন করে আবদ্ধ থাকে তাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে সহজভাবে বলতে গেলে মাথায় রাখবো যে ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠন করে সেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। আশা করি আমরা আয়নিক বন্ধনটা সম্পর্কে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি। এখন আসো, খ নম্বরে বলা আছে HCl একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। আচ্ছা, HCl যে একটা পোলার যৌগ, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখান থেকে একটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি কি হয় বলতো 0.5 এর চাইতে 0.5 এর সমান বা 0.5 এর চাইতে ছোট হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অপোলার। এটাকে আমরা কি বলি বলতো, অপোলার। ওকে, এরপরে তুমি লক্ষ্য করো, যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা কি হয় বলতো, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা 0.5 এর চাইতে বেশি হয় এবং 1.9 এর চাইতে কম হয়, তাহলে এই জিনিসটাকে আমরা বলি কি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে পোলার। এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে পোলার। ঠিক আছে, এবং যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা কি হয় বলতো, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা 1.9 এর চাইতে বেশি হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিশুদ্ধ পোলার। এটাকে আমরা কি বলি বলতো, বিশুদ্ধ পোলার। তাহলে এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে যে HCl একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। আচ্ছা, পোলারিটি জিনিসটা কি মনে রাখবা, কোনো একটি সমযোজী যৌগের মধ্যে দুইটা প্রান্ত থাকে। হ্যাঁ, দুইটা অধাতু মিলে তো একটা সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এই যে সমযোজী বন্ধন গঠনের সময় একটি প্রান্ত যদি আংশিক ধনাত্মক প্রান্ত এবং অপর প্রান্তটি যদি আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে, তখন এই ব্যাপারটাকে আমরা বলি কি বলতো, পোলারিটি বা পোলার বা ডাইপোল মোমেন্ট। ওকে, তাহলে এখন দেখো HCl যে একটা পোলার যৌগ, এটার জন্য আমরা কি করব, এখন তুমি লক্ষ্য করো, দেখো HCl হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত বলতো, 2.1, এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.0। যদি আমরা এদের ক্ষেত্রে পার্থক্য নির্ণয় করি, দেখো এদের যদি আমরা পার্থক্য নির্ণয় করি, তাহলে ডেল EN ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার মানটা আসবে কত বলতো, 0.9। তাহলে দেখো, আমি কিন্তু বলে আসছি যদি 0.5 এর চাইতে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা বেশি হয়, 1.9 এর চাইতে ছোট হয়, তাহলে সেই যৌগটাকে আমরা কি বলি বলতো, পোলার যৌগ বলি। তো HCl এর ক্ষেত্রেও তুমি লক্ষ্য করো, আমরা যদি 2.1 হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, তাহলে এদের পার্থক্য নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি ডেল এন এর মানটা কত আসে, ডেল EN এর মানটা আসে কিন্তু 0.9। এই যে 0.9 আসলো, এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি হ্যাঁ HCl একটি পোলার যৌগ। আশা করি আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন আসো, গ নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। গ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে, বলছে উদ্দীপকের X যৌগটি শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে X যৌগটা আমাকে বিক্রিয়া করে বের করতে হবে, অর্থাৎ আমরা বের করেই ফেলছি 2NO। এই 2NO এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলতো, শতকরা সংযুক্তি কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এখন চলো আমরা শতকরা সংযুক্তিটা নির্ণয় করে আসি। তাহলে দেখো, আমাদের বিক্রিয়া কি ছিল, O2N2, তাই না? তাহলে দেখো, গ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের বিক্রিয়া ছিল কেমন বলতো, O2 গ্যাস প্লাস বিক্রিয়া করছে কি বলতো, N2 গ্যাস। বিক্রিয়া করে আমরা কি পাইছিলাম এখান থেকে আমরা পাইছি হচ্ছে 2NO গ্যাস। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কি বলতো, একটা বিক্রিয়া।
এখন আমাকে বলছে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যে উৎপাদ যে যৌগটা পাইছি এক্স যৌগ, সেই এক্স যৌগের ক্ষেত্রে কি বের করতে বলছে বলতো? শতকরা সংযুতি বের করতে বলছে। তাহলে শতকরা সংযুতি আমরা কিভাবে বের করবো? তাহলে উৎপাদ এক্স যৌগটা হচ্ছে আমাদের কি বলতো? NO। তো মনে রাখবা শতকরা সংযুতি বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের যৌগটার আণবিক ভর নির্ণয় করতে হবে। এই যে যৌগটার আণবিক ভর নির্ণয় করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে পরমাণুর আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে চাচ্ছি তার আণবিক ভর ইনটু তার পরমাণুর সংখ্যা ইনটু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। ঠিক আছে? তাহলে শতকরা সংযুক্তি জিনিসটা কি সেটা একটু আমি ক্লিয়ার করি। ধরে নাও পৃথিবীতে এই যে নাইট্রাস অ্যাসিড, এটা কিন্তু পৃথিবীতে আছে, আমি ধরে নিলাম কি বলতো? ধরে নিলাম যে 100% আছে। এখন এই 100%-এর মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? এটা হচ্ছে নাইট্রোজেনের শতকরা সংযুতি। অক্সিজেন কত পার্সেন্ট আছে? এটা হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি। আশা করি বুঝতে পেরেছি। তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এর আমাদের আণবিক ভর বের করতে হবে। তাহলে আমরা লিখব NO এর আণবিক ভর ইকুয়াল নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তাহলে যোগ করলে কত আসে বলতো? 30। তাহলে এটা হচ্ছে আমাদের আণবিক ভর। এখন আসো, যদি আমরা এই যৌগটার ক্ষেত্রে নাইট্রোজেনের কি বের করতে চাই বলতো? নাইট্রোজেনের শতকরা সংযুতি যদি বের করতে চাই, তাহলে আমরা লিখবো, এখন দেখো, নাইট্রোজেনের শতকরা সংযুতি। নাইট্রোজেনের শতকরা সংযুতি। ওকে, তাহলে সেক্ষেত্রে কত আসবে বলতো? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14। এই যৌগটার ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু ছিল কয়টা? একটা। তাহলে নাইট্রোজেন পরমাণু যদি একটা থাকে তাহলে পরমাণুর সংখ্যা ইনটু হচ্ছে কি বলতো? 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর কত ছিল বলতো? 30। তাহলে সেক্ষেত্রে কত আসতেছে বলতো? আমরা যদি এটা একটু সলভ করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার কত পাবো? দেখো 14 ইনটু 1, আচ্ছা 14 ইনটু 1, তাহলে দেখো এটা যদি আমরা শতকরা সংযুতি নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবে কত আসবে দেখো, এটা আমরা একটু পরে বের করে ফেলতেছি। তাহলে সেম ভাবে এখন তুমি লক্ষ্য করো অক্সিজেন। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি কত বলতো? অক্সিজেনের শতকরা সংযুতি। ওকে, তাহলে অক্সিজেনের শতকরা সংযুতিটা সেম ভাবে আমরা বের করব। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত বলতো? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইনটু অক্সিজেন পরমাণু এখানে কয়টা আছে বলতো? একটা। সো 1 দ্বারা গুণ করব ইনটু কি বলতো? ইনটু হচ্ছে 100। ওকে, ইনটু হচ্ছে 100। তাহলে দেখো 100 এবং ডিভাইডেড হচ্ছে আমাদের কত বলতো? ডিভাইডেড হচ্ছে যৌগের আণবিক ভর হচ্ছে 30। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো এখন মানগুলো আমরা বের করে ফেলি। তাহলে উপরেরটা আমাদের কত ছিল? 14 ইনটু 100 ডিভাইডেড হচ্ছে কত বলতো? ডিভাইডেড হচ্ছে আমাদের 30। তার মানে দেখো এটা আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি 46 পয়েন্ট কত বলতো? 67%। ওকে, সেম ভাবে এখন দ্বিতীয়টার আমরা পার্সেন্টেজ বের করে ফেলবো। তাহলে 16 ইনটু কত বলতো? 100 ডিভাইডেড হচ্ছে কত বলতো? 30। ওকে, তাহলে ডিভাইড হচ্ছে 30। এটার পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি কত বলতো? 53.33%। তাহলে দেখো এটা হচ্ছে 53.33%। অর্থাৎ এই যৌগটার মধ্যে আমাদের নাইট্রোজেন ছিল কত? 46.67% এবং অক্সিজেন ছিল কত বলতো? 53.33%। আশা করি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সলভ। ওকে, চলো এখন মূলত আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব, যে ঘ নাম্বার প্রশ্নে আসলে আমাদেরকে কি বলা হয়েছে। তো সেটা একটু যদি লক্ষ্য করি, দেখো ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, বলছে উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা ঘনমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব আর একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। তার মানে দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার কি প্রভাব আছে এবং ঘনমাত্রার কি প্রভাব আছে এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের ডেলিসের মানটা কি দেওয়া আছে বলতো? পজিটিভ 180 কিলোজুল। চলো আমরা এখন এটা একটু সলভ করে আসি। ওকে, তাহলে এখন আসো আমরা এখন প্রশ্নটা একটু সলভ করি। বিক্রিয়াটা আমাদের কেমন ছিল ভালোভাবে লক্ষ্য করো। N2 গ্যাস আর তার সঙ্গে ছিল কি বলতো? O2 গ্যাস। ওকে, তাহলে এই দুইটা বিক্রিয়া করে এখান থেকে আমরা কি পাইছিলাম বলতো? 2NO গ্যাস পাইছিলাম। X যৌগটা আসলে এটা পাইছিলাম, তাই না? এখন তুমি লক্ষ্য করো এই জিনিসটা যে আমরা পাইলাম, এখন এখানে আমাদের কিন্তু একটা কথা বলা আছে, ডেল এইচ হচ্ছে কত বলতো? ডেল এইচ হচ্ছে প্লাস 180 কিলোজুল। তো যেহেতু ডেল এইচ এর মানটাই আমাদের এখানে পজিটিভ, সো দ্যাট আমরা বলতেই পারি বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। কারণ ডেল এইচ এর মান নেগেটিভ হলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, ডেল এইচ এর মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটা তাপহারী বিক্রিয়া হয়। তাহলে আমরা এখানে লিখব যে বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। ওকে,
তাহলে বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়া। আর কথা হচ্ছে এই যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার কি প্রভাব আছে, ঘনমাত্রার কি প্রভাব আছে, এখন আমাদেরকে এই জিনিসটাই ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন দেখো এটা মূলত আমাদের কি বলতো, লা-শাতেলিয়ার নীতি। এটা আসলে কি বলতো, লা-শাতেলিয়ার নীতি। আর কথা হচ্ছে লা-শাতেলিয়ার নীতি জিনিসটা আসলে কি বলতো, মূলত লা-শাতেলিয়া হচ্ছে একজন বিজ্ঞানী, ওকে, তার নামানুসারে এটাকে বলা হয় লা-শাতেলিয়ার নীতি। দেখো মূলত একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে, সাম্যাবস্থা মানে কি, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, অর্থাৎ যদি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হয়, ইকুয়াল হয়ে যায়, তখন সেই ব্যাপারটাকে আমরা বলি কি বলতো, সেটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হবে। তো দেখো এমন তো অবস্থায় যখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসে তখন তার কিন্তু ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ কনসেন্ট্রেশনটা সবসময় ঠিক থাকে। এখন দেখো ঘনমাত্রার তো পরিবর্তন হচ্ছে না, তবে ঘনমাত্রার পরিবর্তন কখন হবে, যখন মূলত আমাদের বাইরে থেকে নিয়ামকের প্রভাবক হিসেবে তাপচাপ বা ঘনমাত্রা পরিবর্তন করব, তখন আমাদের বিক্রিয়াটার উপর তাপচাপ ঘনমাত্রা কিভাবে প্রশমিত হবে, এটাই হচ্ছে আমাদের লা-শাতেলিয়ার নীতি। তো দেখো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, লা-শাতেলিয়ার নীতিটা আমরা লিখে দিব। এরপর আমরা যে কাজটা করব যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপমাত্রার কি প্রভাব আছে সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা লিখব তাপমাত্রার প্রভাব। এখন তাপমাত্রার প্রভাব কয়ভাবে হবে, দুইভাবে। একটা হচ্ছে কি বলতো, ধরে নাও তাপ প্রদান করলে কি হবে আর তাপ হ্রাস করলে কি হবে, এটাই হচ্ছে আমাদের মূলত তাপমাত্রার প্রভাব। তাহলে দেখো একটা হচ্ছে তাপ প্রদান আর একটা হচ্ছে তাপ হ্রাস। তাহলে তাপ হ্রাস করলে কি ঘটবে আর তাপ প্রদান করলে কি ঘটবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে এখন তুমি লক্ষ্য করো, দেখো তাপ প্রদান করলে কি হবে। মনে রাখবা কোনো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটা কি হয়, সম্মুখমুখী হয়। আমি আবারও বলতেছি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি বাইরে থেকে তাপ প্রদান করো তাহলে বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে। আর বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়া মানে উৎপাদের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি আবারও বলতেছি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অর্থাৎ উৎপাদন ক্ষমতা বাড়বে, বিক্রিয়কের পরিমাণ না কমবে। তাহলে দেখো তাপ প্রদান করলে কি হয়, তাহলে উৎপাদের পরিমাণটা কি হবে, এখানে বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ হ্যাঁ বৃদ্ধি পাবে, এবং বিক্রিয়কের পরিমাণটা কি হবে বলতো, বিক্রিয়কের পরিমাণটা কিন্তু হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণটা কিন্তু হ্রাস পাবে। তাহলে দেখো উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাইলো, বিক্রিয়কের পরিমাণটা কিন্তু হ্রাস পাইলো। এখন দেখো তাপহারী বিক্রিয়া, সে অলরেডি তাপ হারাচ্ছে মানে তাপ শোষণ করতেছে। তুমি যদি বাইরে থেকে তাপ হ্রাস করো মানে টেনে নাও, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। তার মানে সহজ ভাষায় বলতে গেলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ হ্রাস করলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়। তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হওয়া মানে কি বলতো, বিক্রিয়া পশ্চাৎমুখী হওয়া মানে উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে, বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে এখন দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যদি হ্রাস করা হয় তাহলে উৎপাদের পরিমাণটা হ্রাস পায় এবং বিক্রিয়কের পরিমাণটা তখন কি হয় বলতো, বৃদ্ধি পায়। তাহলে এটাই হচ্ছে মূলত এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের কি বলতো, তাপমাত্রার প্রভাব। আশা করি তাপমাত্রার প্রভাব জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো ঘ নাম্বার, এখন কি বলছিল আরেকটা, যে ঘনমাত্রার কি প্রভাব আছে। দেখো ঘনমাত্রার প্রভাব একেবারে ইজি। ঘনমাত্রার প্রভাবটা এইরকম, আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। আমি আবারও বলতেছি, তুমি যদি অক্সিজেন অথবা নাইট্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। আর বিক্রিয়া সম্মুখমুখী হওয়া মানে NO এর পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আর বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাবে। আর তুমি যদি কোনো কারণে NO এর পরিমাণ বৃদ্ধি করো, ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটা তখন পশ্চাৎমুখী হবে। আর বিক্রিয়া পশ্চাৎমুখী হওয়া মানে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, উৎপাদের ঘনমাত্রাটা হ্রাস পাবে। এই তো এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রার প্রভাব। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো খুব সহজেই কিন্তু আমরা প্রশ্নটা সলভ করে ফেললাম। তাহলে দেখো আমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা সমাধানের জন্য আমাদের বইয়ে থাকা ইজি সিরিয়ালের যতগুলো বই আছে সবগুলো বইয়ে থাকা যে কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি ভিডিওতে এসে তুমি কিন্তু তোমার সমস্যা সমাধান করে নিতে পারতেছো। তার মানে দেখো বই আছে মানে তোমার কাছে সরাসরি শিক্ষক আছে, তাই এরকম একটি বই অবশ্যই তোমার কাছে রাখতে হবে এবং 100% প্রিপারেশন নিতে হবে। এটা 100% প্রিপারেশন নিতে তোমাকে খুবই সহায়তা করবে, কেননা আমাদের বইয়ে থাকতেছে রোড টু মিশন 100 সাজেশন, যে সাজেশন যদি তুমি কভার করতে পারো ইনশাল্লাহ আমি বলতেছি 100% তুমি কমন পেয়ে যাবা। তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করে ফেলো। দেখা হবে নেক্সট পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক এজ এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।